সৈফ আলী খানের বান্দ্রার বাড়িতে হামলা চালিয়ে 6 বার ছুরি দিয়ে আঘাত করে, এমনকি আঘাত এতটাই গুরুতর ছিল যার মধ্যে একবার আঘাতের শেষে ছুরি আটকে গিয়েছিল সৈফ আলী খানের শরীরে। তো সৈফ আলী খান এখন হাসপাতালে, চিকিৎসকরা বলছেন তিনি বিপদমুক্ত। কে করলো এমন ঘটনা? 30 ঘন্টার মধ্যে বান্দ্রা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কিভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হলো, কিছু পরিচয় জানা যাচ্ছে। ইন্টারোগেট করে এখনো পর্যন্ত কি জানতে পারছি? সান্নিক রয়েছে আমার সঙ্গে, বলতে পারবেন সান্নিক? এখনো পর্যন্ত যে আপডেট উঠে আসছে, এখনো বান্দ্রা পুলিশের তরফে অফিসিয়ালি কোনো প্রেস রিলিজ বা স্টেটমেন্ট জারি করে বিষয় এই অ্যারেস্টের বিষয় কিন্তু জানানো হয়নি। যদিও স্থানীয় সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, মূলত যে সিসি ক্যামেরা ফুটেজ যেটা সৈফ আলী খানের বাড়ির পেছনের অংশে, তার বাড়ির যে ফায়ার এক্সিট, সেখানে থেকে যে সিসি ক্যামেরা ফুটেজ করেছিল, সেখান থেকেই মূলত এই হামলাকারীর একটা স্পষ্ট ফুটেজ সেখান থেকে পাওয়া যায়, যেখানে তার মুখ একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। সেই ফুটেজ দেখেই মুম্বাই পুলিশ বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাতে শুরু করে এবং প্রাথমিকভাবে যখন তাকে ডিটেন করা হয় তখন কিন্তু মূলত তার মুখের মিল দেখেই তাকে ডিটেন করা হয়েছিল। তারপরে পুলিশ আধিকারিকরা তাকে থানায় নিয়ে যাওয়ার পরে তাকে ভালো করে জিজ্ঞাসাবাদ করে এবং তার সঙ্গে অবশ্যই সেই ফুটেজের একেবারে ক্লিপিংস মিলিয়ে তারপর তারা নিশ্চিত হন যে এই সেই হামলাকারী, এবং তারপরেই তাকে কিন্তু গ্রেফতার করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে, মূলত সৈফ আলী খানের বাড়ি থেকে বেরোনোর পরে তারপর সে কিভাবে যেতে পারে এদিক ওদিক, সেই সমস্ত মোড অফ ট্রান্সপোর্টের দিকে পুলিশ আধিকারিকরা নজর রাখছিলেন। তার ভিত্তিতেই কিন্তু মূলত গ্রেফতার করা সম্ভব হয়েছে এতটাইকে। এবং এর থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এখনো পর্যন্ত যেহেতু পুলিশের কাছে মোটিভ স্পষ্ট নয়, তাই শুধুমাত্র সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ চাইবে তার মোটিভ অ্যাকচুয়ালি কি ছিল। আদৌ যে তথ্যগুলো উঠে আসছে তার মধ্যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তথ্য উঠে আসছে, কিডন্যাপিং এর তথ্য উঠে আসছে, এর মধ্যে কি অ্যাকচুয়াল মোটিভ তার ছিল সেই বিষয়টা সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পাওয়ার। ধন্যবাদ সানিক। আর সৈফ আলী খান কেমন আছেন? লীলাবতী হাসপাতালে রয়েছেন, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। অস্ত্রোপচারের পর তিনি এখন বিপদমুক্ত। একাধিক সার্জারি হয়েছে, দেহ থেকে ছুরির অংশ বার করা হয়েছে, শিরদাঁড়ায় গুরুতর চোট ছিল, সেই চোট সেখানে ঠিকমতো ট্রিটমেন্ট করা হয়েছে। স্পাইনাল ফ্লুইড লিক করছিল, সেই স্পাইনাল ফ্লুইড যাতে লিক না করে সে ব্যবস্থা করা হয়েছে। Mr. Saif Ali Khan is doing excellent, and we made him walk. He can walk well. There's no problem. There's no much pain or any other symptoms. So looking at his parameters, his wounds and all the other injuries, he is safe to be shifted out of the ICU to a special room. His movements are restricted for a week almost, for the most important reason that he had an injury in the spine and which has been repaired. The fluid which was coming out has been repaired, which has a potential chance for infection. And he is doing excellent and he is recovering very fast, and God is kind. বাংলাদেশের খবরে নজর রাখা যাক। পরের জোরে হুম্মিতম্মি করছে বাংলাদেশ, কারণ পদ্মার ওপার থেকে তারা পাকিস্তানের সঙ্গে একটা সখ্যতার পরিস্থিতি তৈরি করে দিচ্ছে শুধুমাত্র ভারত বিদ্বেষের কারণে। কিরকম সখ্যতা? না, ইসলামাবাদ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে পারে এরকম ভাবনা চিন্তা চলছে। পাকিস্তানের প্রধান বাংলাদেশের সেনাপ্রধান বৈঠকও করেছেন ইসলামাবাদে এবং সেখানেই কথা হয়েছে হয়তো অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে পারে ইসলামাবাদ থেকে বাংলাদেশ। ভারত বিদ্বেষের জন্যই কি এই যুদ্ধ জিয়ে রাখার একটা চেষ্টা, এবং সেই জন্যই কি এই ভাবনা চিন্তা? প্রশ্ন উঠছে। একদিকে পাকিস্তান আর একদিকে চীন। ভারতের বিরুদ্ধে একটা বিদ্বেষ, আর সেই বিদ্বেষের জায়গা থেকে পাকিস্তানের কাছ থেকে সামরিক সাহায্য নিতে চাইছে বাংলাদেশ আর টাকা নিচ্ছে চীনের থেকে। তার কারণ যে প্রেস মিট আপনাদের শোনাবো সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে নতুন করে ধার নিতে চাইছে, চীনের কাছে ধার নিতে চাইছে বাংলাদেশ। চীনের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর প্রজেক্টে চীনের বিনিয়োগ আছে, বিনিয়োগ মানে ঋণ প্রধানত, এবং সেই কিছু প্রজেক্ট চলমানও আছে। চায়না আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনারদের। ধরুন
অফিসিয়ালি সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার, ক্ষেত্র বিশেষে অবশ্য ভারতকেও সবচেয়ে বড় বলা হয়, কারণ আনঅফিসিয়াল বিজনেস আছে প্রচুর। বিপুল পরিমাণে ব্যবসা আছে আমাদের চীনের সাথে, প্রধানত আমদানি। তবে সেই আমদানিগুলো আবার আমাদের জন্য প্রয়োজনীয় এই জন্য যে আমাদের অনেক রফতানি সেগুলোর উপর নির্ভরশীল। প্রতিটি ঋণের কিন্তু সুদের হার একই না। আমরা ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করবো, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং পরিশোধ অনেক সহজ হয়। একদিকে যখন তদারকি সরকার বিদেশ নীতি নিয়ে ভাবনা চিন্তা করছে, কোথাও একটা আগ্রাসী নীতি নিতে চাইছে, কারো কাছ থেকে টাকা ধার নিচ্ছে, কারো কাছ থেকে অস্ত্র ধার নিচ্ছে, তখন বাংলাদেশের ভিতরে চলছে একরকম যুদ্ধ পরিস্থিতি। বিএনপি নিজেদের মধ্যেই মারপিট, আর বিএনপির নিজেদের মধ্যে গোলমাল। সেই গোলমালে দেখা যাচ্ছে একজন শুট আউটে মারাও গেল, এলো পাথারি গুলি চলল নরসিংদীতে। শেখেরচর বাবুরহাটে শুট আউটে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এবং লাগাতার সংখ্যালঘুদের উপর আক্রমণের খবর আসছে। মালিবাগের খবর পাওয়া যাচ্ছে, যেখানে এক নিরামিষ রেস্তোরাঁয় ভাঙচুর চালানো হয়েছিল। তার আগে কট্টরপন্থীরা সোশ্যাল মিডিয়ায় উস্কানি দেয় এবং সেই উস্কানিতেই হামলা বলে মনে করা হচ্ছে। ভাঙচুর তাণ্ডব কট্টরপন্থীদের। আর বাংলাদেশের মধ্যে অশান্তি যত বাড়ছে, তত সেখান থেকে অনুপ্রবেশ আরও বাড়ছে। আর সেই অনুপ্রবেশকারীরা ধরাও পড়ছে, কারণ ভারত যথেষ্ট সতর্ক। এখন হাসিনা সরকারের পতনের পর থেকে অনুপ্রবেশের পরিমাণ বেড়েছে, আর অনুপ্রবেশ যাতে না হয় এবং অনুপ্রবেশ করলে তাদের যাতে দ্রুত রিটেন করা সম্ভব হয়, সেই চেষ্টাই করছে ভারত। আর সেজন্যই দেখা যাচ্ছে যে হাঁসখালি থেকে 4 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে অনুপ্রবেশকারী যেমন আছে, তেমনি ভারতীয় দালাল যার হাত ধরে অনুপ্রবেশ হচ্ছিল। রঞ্জিত রয়েছে ফোনে আমাদের সঙ্গে। রঞ্জিত, কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হলো? যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের পরিচয় কি? দেখো, গত কয়েক মাস ধরে লাগাতার অভিযান চলছে নদিয়ার হাঁসখালি, ধানতলা সহ গাংনাপুরের সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিভিন্ন এলাকাতে। এবং গতকালও পুলিশ কিন্তু একেবারে প্রতিদিনের মতো যেরকম টহলদারি বা পাশাপাশি যে ভারতের কাছে সীমান্তবর্তী এলাকাগুলিতে এরকমই খবর পেয়ে কিন্তু ভোর রাতে হাঁসখালিতে হানা দেয় এবং সেখান থেকে 4 জনকে গ্রেপ্তার করে। তার মধ্যে 3 জন বাংলাদেশি নাগরিক রয়েছে যারা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল এবং তাদেরকে সাহায্যকারী ভারতের দালালকেও গ্রেপ্তার করে। মূলত এই সীমান্ত পেরিয়ে তারা অবৈধভাবে কিন্তু লাগাতার ভারতে প্রবেশ করার চেষ্টা করে এবং গত কয়েকদিন ধরে একের পর এক তাদেরকে গ্রেপ্তার করছে। এই যে 3 জনকে গ্রেপ্তার করে, তাদের মধ্যে 2 জনের বাড়ি ঝিনাইদহতে এবং একজনের বাড়ি টাঙ্গাইলে। পাশাপাশি যিনি সাহায্য করছেন দালাল, তার বাড়ি হাঁসখালিতে। ওতে এরা অনুপ্রবেশ করতে সাহায্য করে। পাশাপাশি এই আজও তথ্য উঠে আসছে পুলিশের পক্ষ থেকে যে অনুপ্রবেশের পাশাপাশি ভারতীয় নথিপত্র তৈরি করে দেয় দালাল চক্র। ফলে গত কয়েকদিন ধরে কিন্তু লাগাতার অভিযান চালাচ্ছে হাঁসখালি, ধানতলা, গাংনাপুর, কৃষ্ণগঞ্জ, তারা বিভিন্ন এলাকা জুড়ে। ধন্যবাদ।